প্রচারে নেমে একের পর এক প্রশ্ন। কেউ বলছেন ফুটপাত নিয়ে, তো কেউ বলছেন ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সমস্যার কথা, কারোর প্রশ্ন আবার জল নিয়ে। এদিন লাগাতার প্রশ্নের মুখে পড়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রশ্ন। এখানে আমি এমএলএ ছিলাম আপনাকে বলি, আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে পায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে, আপনি জানেন। সোমবার সকালে শিলিগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব। সেখানেই ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তিনি যে বিধায়ক ছিলেন না সেই যুক্তিও যেমন দিয়েছেন, তেমনি মেয়র হিসেবে কি করেছেন তার খতিয়ানও তুলে ধরেন তৃণমূল প্রার্থী। 75 বছরের ডাম্পিং গ্রাউন্ড 1/3 ওটাকে ক্লিয়ার করে 18 কোটি টাকা দিয়ে ওখানে আমাদের 3টে বড় স্টেজ হয়েছে, ওয়্যার হাউস। ওখানে আমরা একটা বড় পশু হাসপাতাল করেছি, 300 গাড়ি ধোয়ার ওখানে ব্যবস্থা হয়েছে এবং ওখানে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট FSTP বলে IIT খড়গপুর ওখানে কাজ করছে এবং প্লাস্টিক প্রসেসিং ইউনিট হচ্ছে। এবং পাশে যে 2/3 এরিয়াটা ছিল 48 কোর্সের বায়োমাইনিং হচ্ছে। 5 একর জমিতে এখন যে বর্জ্য 300 মেট্রিক টন প্রত্যেকদিন আমরা আরোহণ করি বাড়ি থেকে, সেটা ওইখানে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে সেখান থেকে সার আর বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে। আর বাকিটা ওরা 30 মাসের কাজ, এখন 18 মাস, 18 না 12-13 মাস কাজটা হয়েছে। 5 একর জমি রিক্লেম করে ওখানে গাছ লাগানো হয়েছে এবং 30 মাস যখন শেষ হবে ওখানে ডাম্পিং গ্রাউন্ডটা একেবারে গ্রিন ফিল্ডে পরিণত হবে এবং পাশ দিয়ে ইস্টার্ন বাইপাসটা আমারই তৈরি করা, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া, এবং ওটা বাইফার্কেটেড, সেটাও আমি এখানে করেছি। ওই একই কেন্দ্রেই প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষও। গৌতম দেব প্রশ্নের মুখে পড়েছে শুনতেই তাকে অদক্ষ বলে কটাক্ষ করেন শঙ্কর। এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলের ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। একা গৌতম দেব নন, প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকেও। এলাকার সমস্যা নিয়ে কার কাছে যাব প্রশ্ন ভোটারের। দুখানা পঞ্চায়েত 2023 সালে এবং 2024 সালে আমরা অনেক লিড নিয়েছি। সেই কারণে 2023 যখন পঞ্চায়েতে আবার তৃণমূলকে ভরসা করেছে মানুষ, বলছে যে জিপিতে গেলে প্রধানের সাথে কোনো আলোচনা করলে কোনো কিছু জানে না, পঞ্চায়েতদের সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করলে তারা কিছু জানে না, জেলা পরিষদ এখান থেকে জিতেছে টিএমসি, তারা কিছু জানে না, সব টিএমসির জনপ্রতিনিধিরা কিছু জানে না। সেই কারণে 2024 সালে আমাদের মানুষ, এখানকার মানুষ সবাই আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে, এবং 2026 সালেও আবার ভোট দেবে। সেই ক্ষোভটা আমাকে জানাচ্ছে। যখন আমি বললাম তারা আমাদের বিজেপির পঞ্চায়েত নয়, তখন তারা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলার ভোটযুদ্ধ একেবারে দোরগোড়ায়। প্রতিদিন প্রচারে নামছেন প্রার্থীরা। এই যেমন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ বিধানসভায় তাকে প্রার্থী করেছে দল। রবিবার দিনভর সেখানকার একাধিক এলাকায় প্রচার করেন তিনি। আর দিন পেরিয়ে যখন বিকেল, সেই সময় আর পায়ে হেঁটে নয়, প্রচার শুরু হয় সাইকেল চালিয়ে। গ্রামে গ্রামে নিজেই সাইকেলে করে ঘুরে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী। নেতার চেয়ে নীতি বড়, ব্যক্তির চেয়ে বড় দল, আর ধর্মের আফিম সে তো নেশার চেয়েও মারাত্মক। কার্ল মার্ক্সের এই তত্ত্বকে শিরোধার্য করে এতকাল চলেছে বাংলার সিপিএম। তবে সাম্প্রতিক অতীতে নাস্তিকতার গণ্ডি পেরিয়ে বাংলার ভাবধারাকে মাথায় রেখে পুজো আচ্চা নিয়ে বদলেছে তাদের দৃষ্টিভঙ্গি, যা ধরা পড়ল রবিবাসরীয় প্রচারেও। উত্তরপাড়ায় প্রচারে বেরিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। সকলের সঙ্গে করেন সৌজন্য বিনিময়, যজ্ঞে ঘৃতাহুতিও দেন তিনি। জানিয়ে প্রশ্ন উঠতেই মীনাক্ষীর সাফ জবাব, যার যেটা রুচি সে সেটা করবে। আমাদেরকে আমাদের পার্টি এইসব প্রশ্নের উত্তর দিতে শেখায়। এবিপি লাইভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।